যারা হঠাৎ করে হাসে তাদের হাসি দেখলে মনে হয় এত সুন্দর দৃশ্য আর হতেই পারে না। লোকটা সচরাচর হাসে না, তিথির সাথে একদমই না। শৈশব থেকেই একটা কড়া নিয়মের মধ্যে বড় হওয়া আজলান শেখ হয়তো এমন এলেবেলে, অগোছালো, উশৃঙ্খল মেহবুবা মাহানুরের মতো মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চায়নি। হয়তো চেয়েছে একজন ফিটফাট, গোছালো, সুশৃঙ্খল, শান্ত, ভদ্র, সংযমী, টিপটপ, গোলগাল গোছের সংসারী মেয়ে, যে হাসবে, কাঁদবে, কথা বলবে, কিন্তু তার আওয়াজ ঘরের বাইরের মানুষের কানে যাবে না। যাকে বকলে রাগ করবে, অভিমানে হয়তো গাল ফুলাবে, বুকে মুখ লুকিয়ে কাঁদবে, বিনিময়ে হাজারটা আবদার করবে। সেখানে তারও রাগ ভাঙানোর সুযোগ থাকবে, কিন্তু উল্টো চেঁচামেচি করবে না। যার প্রতিটি কাজ হবে নিখুঁত, যার হাতের ছোঁয়ায় ঘরের প্রতিটি আনাজ কানাজ হয়ে উঠবে ঝকঝকে, তকতকে। কিন্তু সেই জায়গায় মেহবুবা মাহানুরের মতো এমন বাচাল, চঞ্চলমতি, দুরন্ত, ঠোঁট কাটা, উশৃঙ্খল, অগোছালো মেয়েকে দেখে পাগলপাড়া দিশেহারা আজলান শেখ একের পর এক বিস্মিত হচ্ছিল। তখন মেহবুবা মাহানুর তাতে আরও তেল মশলা যোগ করে দিল নিজের বোকামি দ্বারা। আজলান শেখ চুপচাপ তার কাজ চলন বলন দেখছিল প্রথম দিন থেকে। চোখের সামনেই যেন নিজের একটা বিপরীত প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল সে। পিতার উপর রাগ চেপে চুপচাপ ঘরের বধূকে পর্যবেক্ষণ করতে গিয়ে বিয়ের পরের দিনই তার বৈপরীত্য টের পেল সে। হিসাব নিকেশ করে গুছিয়ে কথা বলা আজলান দেখল তার বধূর প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক নেই, লাগামহীন প্রকাশভঙ্গি, কনসিডারেশন লেভেল 0, ম্যানার্স আয়ত্ত করেনি, সবাইকে নিজের মতো করে ভেবে নেই, সবাইকে তার নিজের ভাষায় বুঝতে চেষ্টা করে। শুধু তাই নয়, আজলান দেখল তার বিয়ে করে আনা নতুন বধূ একটা শাড়ি খুঁজতে গিয়ে সব কটা কাপড় চোপড় এলোমেলো করে তার মধ্যে বসে আছে। এমনকি তার আয়রন করা সব কাপড় চোপড় বিছানায় পড়ে আছে এলোমেলো হয়ে। যেখানে ল্যাভেন্ডার, রোজি ব্রাউন, ট্যান, অলিভ, ধূসর ইত্যাদি ইত্যাদি শীতল রঙগুলো শাড়িয়া সালোয়ার কামিজ এনে ভরিয়ে দিয়েছে আজলান শেখ, সেখানে তিথির পছন্দ টকটকে লাল, কমলার, হলুদ, সবুজ রঙের পোশাক। হাজারটা পছন্দ অপছন্দের ভিড়ে আজলান শেখের কাছে তিথির ভেজা চুলে মুখ ডুবিয়ে আদর করাটা পছন্দের হলেও চুল বেয়ে গড়িয়ে পড়া পানিতে ভিজে যাওয়া ব্লাউজের পিঠ একদম অপছন্দ। কিন্তু সেই অপছন্দের কাজটাই যেন তিথির ভারী পছন্দের। ভালো করে চুল না মুছে তোয়ালে ছাড়িয়ে নেওয়াটা তার একটা বাজে অভ্যাস। মাথার এক গাদা লম্বা চুলগুলো না আছড়ে মোচড়াতে মোচড়াতে রমলা চাচির মতো উঁচু করে বেঁধে রাখাটা যেখানে তিথির পছন্দ আর স্বস্তি, সেখানে তার চুলের বেনিতে গেঁথে দেওয়ার জন্য আজলানের আনা ফুলের জায়গা হয়েছে জানালার ওপাশে। বিয়ের দুদিনের মাথায় তিথির পিরিয়ড দেখা দিয়েছে। পিরিয়ডকালীন সময়ে সে আজলানের ধারে কাছে আসেনি। বিয়েতে আসে এক মুরব্বি নাকি তাকে বলেছে ওসব হলে তারা স্বামীর আশেপাশে যেত না, মাটিতে শুতো। তিথি আশেপাশে আসা তো দূর, জরুরি কাজে ডাকলেও আভিরাকে দিয়ে বলে পাঠাতো, তোমার মামাকে বলবে আমি নাপাক নাপাক। তোতা পাখির মতো হুবহু নকল করে আভিরা এসে সেটা বলাতে আজলান স্তব্ধ। একটা নর্মাল বিষয়কে সে নাপাক নাপাক বলে ঘৃণা ধরিয়ে দিয়েছে। তারপর থেকে আজলান তাকে বিছানায় আর ডাকেনি। না ডাকায় সে আরেক রাগ। সুস্থ হওয়ার পর বিছানায় বসে নাক টানতে টানতে বলল, আমি ভালো হয়ে গেছি। হোয়াট? মানে এখন ওসব শেষ। কোন সব? ওসব আর কি, নাম ধরলেও ঘৃণা লাগে আমার। আউট, তুমি ওখানেই থাকবে। তিথি কেঁদে কেটে রেগে মেগে 2-3 রাত মেঝেতে শুয়েছে। তারপর এক ঝড়ের রাতে বজ্রপাতের শব্দে ভয় পেয়ে বিছানায় উঠে বরের বুকে গুজে যেতেই যখন আরাম পেল আর নামেনি। আজলান ঘুমন্ত মুখটার উপরে আলতো হাতে চড়াতে চড়াতে বলল, ছেলেদের ওগুলো হয় না জানি, অন্য কিছু হয় না।
আজলান জবাব দিল। হয়। তিথি ইয়াক বলে এক লাফে দূরে যাবে, তখনই খপ করে ধরে তাকে নিজের জিম্মায় নিয়ে নিল আজলান। বুকের নিচে চাপা দিয়ে বলল, বউ থাকলে কিচ্ছু হয় না, না থাকলে হয়। ঘুমাও তো, ডিস্টার্ব না করে। তিথি ফিসফিস করে বলল। ওগুলোকে স্বপ্নদোষ বলে মদন। তা শুনে আজলান তাকে সোজা ঘর থেকে বের করে দিয়েছে। পরে আবার মায়া লাগলো কান্না শুনে। ঘড়ি কাটার দিকে তাকিয়ে ঘরে ঢুকিয়ে আনলো ঠিকই, কিন্তু মেঝেতে ঘুমাতে হয়েছে তিথিকে। ওখানে ঘুমাতে ঘুমাতে সে বড় দুঃখ নিয়ে কেঁদে বলল, ও, এই জন্যই তুমি এত পারফিউম ইউজ করো। বুঝি বুঝি, সব বুঝি। আজলান রাগ করে কয়েকটা দিন একদম কাছে ডাকেনি তাকে। তিথি তাও শোধরালো না, নিচ থেকে উঠে এলো না, উল্টো বলল, তুমি সুস্থ হলে আমাকে ডেকো। বর ছাড়া ঘুম আসে নাকি? আজলান দ্বিধায় পড়ে গিয়েছিল সে হাসবে নাকি কাঁদবে, নাকি এই মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। আজলান র্যাবের সদর দপ্তরে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে। বাড়ির সবাইকে বলে গেলেও তিথিকে কিছু বলেনি। গেল যে গেল, প্রায় 15 দিন পার হয়ে গেলেও বাড়ি আসার নাম নেই। তিথি তার কাজবাজ নিয়ে তত মাথা ঘামায় না। শুনেছে সে একটা ট্রেনিংয়ে গিয়েছে। ট্রেনিং শব্দটা শুনলেই তিথি বড় খুশি হয়। এতে করে আজলান শেখ বাড়িতে থাকেন না, তাই সে মুক্ত বিহঙ্গের মতো উঠতে পারে। বিয়ের পর তার এক মামাতো ভাই বলেছে, তোর বর ক্রসফায়ারের মানুষ মারে। তা শুনে তিথি অবাক হয়নি। জাদ্রের লোকটাকে দেখলেই তার জান্তবের মতো লাগে। এতদিনে তাকে মারেনি এই বেশি, কিন্তু একদিন ঘরে ব্রাউনিং M-শ্রেণী অটোমেটিক পিস্তল আবিষ্কার করার পর তিথি যেন নিজের মধ্যে ছিল না। কি ভয়ানক জিনিসপত্র ঘরে রাখে লোকটা। আজলান দেখা মাত্রই কেড়ে নিয়েছিল। তিথি আর একটা শব্দও করেনি। তাকে চুপসে যেতে দেখে আজলান কোনা দৃষ্টিতে তাকিয়েছিল। এটা খায় না, মাথায় দেয়। এই প্রশ্ন কেন জিজ্ঞেস করেনি সেটাই আজলানকে ভাবাচ্ছিল তখন। তিথির মাতৃকালীন সময় 6 মাস, পেট সামান্য উঁচু হয়েছে। এখন হাঁটতে একটু অসুবিধা হয়, তবুও সে হাঁটে, ক্ষেত্রবিশেষে দৌড়ায়ও। আমিয়া বেগমের যত্ন আত্মি এখন একটু বেড়েছে। আতিফাক বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুরবাড়ি চলে গিয়েছে। আইজার বিবাহের প্রস্তাব আসছে কয়েকদিন পর পর। বাচ্চাটা পৃথিবীতে আসার অপেক্ষায় আছে সবাই, তাই আর কোনো দিকে মনোযোগ দিচ্ছে না। আজলান ট্রেনিংয়ে গিয়েছে শুনে হঠাৎ করে একদিন মফিজুর রহমান নিজে এসে হাজির হলেন শেখ বাড়িতে। তিথি তো মহা খুশি। ফাটাকেষ্টটা না থাকলে একের পর খুশিতে মেতে থাকে সে। মেয়েকে দেখে মফিজুর রহমান আবেগী হয়ে পড়লেন। তিথির স্বাস্থ্য বেড়েছে আগের চাইতে, গায়ের রংটা খুলে গিয়েছে, হাত পা হৃষ্টপুষ্ট হয়েছে। মা একটা ভাব চলে এসেছে তার মধ্যে। পরনে ছাই রঙা মেক্সিটাতে তাকে কি সুন্দর মানিয়েছে। মেয়েটার যত্নে আছে দেখে ওনার মন জুড়িয়ে গেল। মেয়ের শ্বশুরবাড়ির মানুষ একটু ঠাটবাট বজায় রেখে চলেন, এটা তিনি জানেন। যেহেতু মেয়েকে বড় ঘরে বিয়ে দিয়েছেন, সেহেতু আসার সময় একটু সংকোচে ভুগেন। জামাইটা ঘাটতারা গাদ্দার বলে ওনার দুঃখ হয়, নইলে মেয়েটা ঠিক জায়গায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে সংসারটা একেবারে ভেঙে যাচ্ছিল। মেয়েটাকে পাঠিয়ে দিয়েছিল শাশুড়ি। ফোনে বলল, আদব কায়দা শিখিয়ে তারপর বিয়ে দিতে পারেন নাই মেয়েকে। মফিজুর রহমান বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তখন। বাচ্চা আসার খবর শুনে তাও একটু দমেছে সবাই। মেয়েটাকে ফিরিয়ে নিয়ে গেছে, কিন্তু তার 3 মাসের মধ্যে মেয়ে নিজেই কেঁদে কেটে চলে এলো। জানালো তার বর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ জানতে চাইলে বলল, বাবা, ওই আমি শুধু বলেছি আমার কলেজের এক বান্ধবী খুঁতখুঁতে, ভীষণ পরিষ্কার, নাক সিটকানোটাই ডেপুটি অফিসারের সাথে একদম মিলে আছে। ওর গায়ের রঙও একেবারে লাল টকটকে, আমার মতো কালুনি নয়। থুতনির নিচে একটা তিল আছে, গালে দুটো বড় বড় টোল পরে, একেবারে নায়িকাদের মতো দেখতে। মানে তোমার জামাইয়ের মনের মতো মেয়ে যাকে বলে। বললাম আমাকে ছেড়ে টেড়ে দিলে সমস্যা নেই, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বিয়ে শাদী করলে বলো, ওই মেয়ের সাথে তোমাকে একেবারে সব কিছুতে মিলে যাবে। ওর সাথে তোমার হাত করিয়ে দেব। ওর দাঁতগুলো একেবারে সাদা ঝকঝকে,
ব্রাশ না করলেও চলবে, চুলে শ্যাম্পু না দিলেও খুশবু থাকে, কাপড় চোপড়ে ধুলো ময়লা লাগতে দেয় না, যে রঙের কাপড় পরে সেই রঙেই তাকে মানায়। তোমার মতো সেকেন্ডে সেকেন্ডে হাত ধোয়। আরও কিছু কথা বলেছি যেগুলো তোমাকে বলতে পারছি না। আরে কথাটা বলে শেষ করে উঠতে পারিনি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল একেবারে বাড়ি থেকে। ভাবো একবার, ভুল কি বলেছি আমি? এমন লোকের সাথে কি সংসার করা যায়? ঠাট্টা মস্করা না বুঝলে সেই সব নিরামিষ মানুষের সাথে ঘর সংসার করা যায়? তুমি বলো, আমার দোষ কোথায়? মফিজ সাহেব রেগেমেগে বললেন, গোলামের পুত একবারে গাড়ি জোয়ারেছে, শুধু সেসবের কারেন্ট দেখায়। ওর কারেন্টের খেতাপুরি। শুধু কারেন্ট দেখায় না, তেলে যেন পানি পড়ছে ওইভাবে ছ্যাত ছ্যাত করে ওঠে আমি কোনো কথা বললে। আসলে বাবা, সত্যি কথা কি জানো, আমার কথাগুলো একদম ঠিক জায়গায় গিয়ে লাগে, তাই অমন করে। মফিজুর রহমান মেয়ের কোনো ভুল দেখতে পাননি। মেয়েটা একটু কথাবার্তা বেশি বলে, বয়সই বা কত যে গুছিয়ে কথা বলতে পারবে। অত বড় দামরা যদি একটা বউ সামলাতে না পারে, এইটুকুনি মেয়েটার কথায় রেগে মেগে আগুন হয়ে যায়, সেখানে আর কি বলার থাকতে পারে। তবে মালিকা বেগম মেয়েকে বেশ শাসিয়েছেন। ওই মহিলা মেয়ে জামাইয়ের অন্ধভক্ত। ওই দামরাটা যা বলবে সেই মহিলা তাতেই মাথা নাড়াবে। মফিজ সাহেব অমন মেরুদণ্ডহীন না। শ্বশুর জামাইয়ের মধ্যকার সম্পর্ক বজায় থাকার জন্য উনি মান সম্মানের কথা ভেবে ফোনে কিংবা সামনাসামনি কিছু বলতে দ্বিধা করলেও মেয়েকে বরাঙ্গর সাহস দেন। বলেন, ওই দামড়ার কথা গায়ে মাখলে চলবে না। ওই গোলামের পুতের গায়ের চামড়া মোটা, ঘাড়ের রক্তেরা, তাই এমন করে। সেসব কথা কাটাকাটির দুশ্চিন্তা তো গেল, ডিভোর্সের কথা পর্যন্ত উঠে এলো, বাচ্চার অ্যাবর্শনের কথা পর্যন্ত উঠল। আবার কি মনে করে দামড়াটা হঠাৎ সেদিন বাড়ি বয়ে এসে মেয়েটাকে টেনে হিচড়ে নিয়ে গেল, তার কারণটা আজও জানতে পারলেন না মফিজ সাহেব। অবশ্য তারপর আর কোনো বিচার দেয়নি মেয়ে। বাচ্চার কথা ভেবে হয়তো দামড়াটা শোধরে গেছে, কিন্তু অত শোধরালো কই? মেয়েটার উপর অত্যাচার আর অপমান করা কমিয়েছে, কিন্তু দামড়াটার ঘাট তেরামি কমেনি। এই তো ট্রেনিংয়ে যাওয়ার কয়েকদিন আগে বাজারে হঠাৎ দেখা হলো শ্বশুর জামাইয়ের। মুখে মাস্ক পরেছিল, তবুও মফিজ সাহেব তাকে চিনে ফেলল। এগিয়ে গিয়ে কথা বলতেই তাকে বলল, ওদিকে পচা মাছ বিক্রি করে, ওদিকে কি করছিলেন? দেখি কি কিনেছেন। মফিজ সাহেব থলে খুলে দেখালো তিনি লইট্টা মাছ কিনেছেন 2 কেজি। একটু নরম হয়েছে কিন্তু খাওয়া যাবে। ওনার অল্প রোজগারের টাকায় সংসারটা চলে, সেখানে বড় বড় রুই কাতলা খাওয়ার সামর্থ্য নেই। সেই জন্য মেয়েটাকেও এই অবস্থায় নাই ওরা আনতে পারছে না, ভালো মন্দ খাওয়াতে পারবে না বললে। লজ্জা শরম পাশে রেখে মাছগুলো দেখিয়ে ফোকলা হেসে বললেন, তোমার শাশুড়ি বড় পছন্দ করে লইট্টা মাছ। আজলান জিজ্ঞেস করলো, এগুলো মনে হয় ফ্রেশ লইট্টাগুলো না? দেখি দেখি পলিথিনটা খুলুন। মফিজ সাহেব পলিথিন খুলতেই আজলান বলল, ফ্রেশ লইট্টা চেনার উপায় হচ্ছে এরা লাল রঙের হবে। যেগুলোতে অলরেডি পচন ধরেছে সেগুলো ধূসর রঙের হয়ে যাবে, গন্ধ ব্যাপক, মাছের গা নরম হয়ে আসবে। আপনার চশমার পাওয়ার কমেছে নাকি নাসা রন্ধ্রে কোনো সমস্যা? মফিজুর রহমান চুপ করে রইলেন। দামড়াটা ভরা বাজারের মধ্যে ইজ্জত সম্মান রাখবে কিনা কে জানে। মাছগুলো নিয়ে মাছওয়ালাকে ফেরত দিয়ে বলল, এসব মাছ পচে গেছে। বয়স্ক মানুষ পেয়েছিস বলে ধরিয়ে দিয়েছিস নাকি? মাছওয়ালা বলল, সবাই কিনতেছে বদ্দা, আপনি কিনলে কিনেন, না কিনলে অন্য মাছ কিনেন। হাটের দিনে ঝামেলা করিয়েন না। ফরমালিন দেওয়ার পরও টাইম ওভার হওয়ায় সেগুলোতে পচন ধরেছে, তারপরও সেগুলো বেচছিস, আবার গলাও পাকাচ্ছিস। মাছ বিক্রেতা বলল, জোর করে তো বেচতেছি না। সস্তায় তো বেচছিস না, ওই দোকানে যত দিয়ে বেচছে তুইও সেই দামে বেচছিস, তাহলে তফাৎ রইল কোথায়? দোকানদার অন্য ক্রেতার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল, তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। আজলান মাছগুলো ঢেলে দিয়ে বলল, ভালো থেকে মাছ দে, নয়তো টাকা ফেরত দে। মাছ বিক্রেতা এবার রেগে গিয়ে বলল, ওই মিয়া, অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, আপনি পাইছেনটা কি? কম টাকার মাছ কিনে আবার বাহাদুরি।
সমস্যা কি? হ্যাঁ, বলতে না বলতে লোকটা একেবারে অভদ্রের মতো চেঁচিয়ে মানুষ জড়ো করে ফেলল। মফিজুর রহমান বিপাকে পড়ে গেলেন, বললেন, ওরে রাগিস না, ও আমার মেয়ে জামাই, আইনের মানুষ, কথা বাড়াস না ভাই, অযথা ঝামেলা বাড়বো। মাছ বিক্রেতা ঝিমিয়ে গেল। সেখানে আশেপাশে বাজার পরিচালনা কমিটির একজন সদস্য ছিলেন। তিনি এসে আজলানকে দেখে বললেন, আপনাকে চিনতে পারেনি, তাই ভুল করেছে। এমন আর কখনো হবে না। ওই স্যারের কাছে মাপ চা। মাছ বিক্রেতা চুপসে গেল, মাথা নত করে রইল। ওসব নাটকের দরকার নেই, কথাটা ভালো করে শোন। এখানে যত পচা মাছ আছে সব ভাগাড়ে ফেলবি, সব এখান থেকে সরা, ভালো মাছগুলো সামনে রাখ। এই যাদের যাদের পচা মাছ আছে সবাই ওর মতো ভাগাড়ে ফেল পচা মাছগুলো। একটা ছোটখাটো ভিড় জমে গেল সেখানটাতে। ঝামেলা কমে যেতেই শেষমেশ কি যেন কিনে দিয়ে থলেটা ওনার হাতে ধরিয়ে দিয়ে দামড়াটা বলল, সোজা বাড়ি যান, আপনারা বাপ মেয়ের কারণে আমার মাথা নষ্ট হবেই। যেখানে যাই সেখানে একটা না একটা ঝামেলা না হয়ে শান্তি নেই। মফিজ সাহেব থলেটা নিয়ে দাঁড়িয়ে রইলেন। আজলান ভ্রু কুঁচকে বলল, কোনো সমস্যা? মফিজ সাহেব সাহস করে মৃদু স্বরে বলল, বলছিলাম কি বাবা, ওর মা বলেছে একটু ওকে নিয়ে যদি তুমি বাড়ি আসো। আসলে মায়ের মন তো এই সময় মেয়ে একটু কাছে রাখতে চায়। আজলান সরাসরি মুখের উপর বলে দিল, অসম্ভব, ওর ট্রিটমেন্ট চলছে, ওর পেছনে গাদার খাটুনি খাটছে আমার মা বোন বিলে। এই সময় ওখানে যাওয়া মানেই রুটিনের হেরফের হওয়া। ওসব বাজে আবদার করে লাভ নেই, যান বাড়ি যান। মেয়ের জন্য অত দরদ থাকলে গিয়ে দেখে আসবেন। মফিজ সাহেব ভীষণ রেগে গেলেন, মনে মনে বললেন, শালা, তোর যদি আমি কোনোদিন ফাঁদে ফেলতে না পারি, আমার নামও মফিজুর রহমান নয়, তোর ঘাড়তের আমি ছুটিয়ে ছাড়বো। বাড়ি ফিরে মালিকা বেগমকে সব বলতেই উনি গর্বের সাথে বললেন, ভাবা যায় আমাদের জামাই কত বড় গুর্দাওয়ালা মানুষ। মফিজ সাহেব বললেন, গুর্দাওয়ালা না, গাদ্দার বেটা লোক। সবাইকে এক জায়গায় জোর করে ফেলেছ এক চিল্লানি দিয়ে। আমার মেয়ে ঠিকই বলে, সকাল বিকাল নিয়ম করে ওর চিল্লানি শুনে হার্টের রোগী হতে বেশি সময় লাগবে না। মালিকা বেগম থলে থেকে একটা বড় কাতলা মাছ, তাজা লইট্টা মাছের পলিথিন, সাথে টমেটো, কাঁচামরিচ আর শাকসবজি বের করতে করতে বললেন, যাই বলো, আমার জামাই কিন্তু লক্ষ্মীটি। আজ বাজার থলেটা ভরে গেল তার ভাগ্যে। বাবাকে পেয়ে তিথি যেমন খুশি হলো তেমন রাগ দেখালো। কেন এতদিন একবারও তাকে আসেনি, মাকে কেন আনেনি, আর ভাইটাকেও কেন আসেনি। মফিজ সাহেব বললেন, তোর বর তো নেই, আজ যাবে, কয়েকদিন থেকে চলে আসবি আর কি। তোর শাশুড়িকে আমি বুঝিয়ে বলি। তিথি খুশি হয়ে গেল, বলল, আমি শ্বশুর আব্বাকে বললে হয়ে যাবে, কিন্তু ওই লোক না শুনে মতো, শুনলে দেখবে উড়ে উড়ে চলে এসেছে আমাকে জব্দ করতে। মফিজ সাহেব অনেক অনুরোধের পর আম্মিয়া বেগম রাজি হলেন। আফতাব শেখও অনুমতি দিল। আইজা বলল, ভাইয়ের সাথে বাবা কথা বলবে, তুমি চিন্তা করো না ভাবি, কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, নইলে আমাদেরও রক্ষে থাকবে না। তিথি মনে মনে বলল, আমি একবার শুধু বাড়িতে যাই, তারপর নিচে ফোন করে জানিয়ে দেব ফাটা কেষ্টকে, চিল্লাক সেখানে বসে। আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সন্ত্রাস বিরোধী অভিযানে 12টি হত্যাসহ 8টি মামলার দায়ের আসামি হান্নানকে ক্রস ফায়ারে মৃত্যু দেওয়ার আদেশ কার্যকর হয় গতকাল রাত 12টার দিকে। তন্মধ্যে শুটারের একজন ডেপুটি কমান্ডার আজলান শেখও ছিল। অভিযান শেষ হওয়ার পর বেলা 3টের দিকে সে বাড়ির পথে রওনা দিয়েছিল। তিথি তখন সেজে গুজে ঠোঁটে লাল রঙা লিপস্টিক মেখে, মুখে প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন লাগিয়ে, লুজ পাউডার দিয়ে ঘষে মেজে, গালের দুপাশে ব্লাশ লাগিয়ে, তার উপর হাইলাইটার দিয়ে সেজে গুজে বসে আছে। আয়নায় বারবার নিজেকে দেখে লাল হচ্ছিল সে। ফাটাকেষ্টর সাথে থাকতে থাকতে সে সুন্দর স্মার্ট হয়েছে তা বলতে বাকি রাখে না। নিজের মুখটা চকচক করছিল দেখে লজ্জা পাচ্ছিল সে। এবার সে বুঝতে পারল এতদিন সে অসুন্দর ছিল না, গরিব ছিল। খুশি মনে নিচে নেমে এসে শ্বশুর শাশুড়িকে সালাম করে
আইজার রমলা চাচির সাথে গালাগালি করে হেসে খেলে বাবার সাথে বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। বোরকাটা সবেমাত্র হাতে নিয়েছে, তক্ষুনি সদর দরজা পার হয়ে মইন ঢুকে এলো সুটকেস হাতে। মইনের পিছু পিছু গটগট পায়ে হেঁটে বাড়িতে আজলার শেখ ঢুকলো ব্ল্যাক ইউনিফর্মে। জার্নি করায় ক্লান্ত, তারপরও কেমন তেজ, হাঁটার ধরন আর চোখের নিস্তেজ চাহনির ধার। তিথিকে আর চোখে দেখে হাঁটতে হাঁটতে আম্বিয়া বেগমের কথা জবাব দিল।